বাড়িতে আমি ২০-২১ বছর হলো থাকি। মন্টু সাহেব উনি তো আসছিলেন, তাই না? হ্যাঁ, আসছিল এখানে মেলা দিন থাকছিল একটু। তারপরে উচ্ছেদ করা হয়েছিল এরকম কিছু? না, হুতাশে মানে একটা হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে মারা ভয় মারা গেছে। গেল। এইখানে যে আপনি থাকেন, আপনি তো জমিদার না। না, আমি জমিদার আচ্ছা, না। আপনি জমিদার না, কিন্তু এই যে জমিদার বাড়িতে থাকছেন, হ্যাঁ, এই জমিদার বাড়িতে থাকার আপনার অনুভূতিটা কেমন? যে জমিদার না হয়েও জমিদার বাড়িতে বসবাস করছেন। না, হাড়ের উপর চাপা দিয়ে এটা দেখানো হয়, এটা দেখতে হবে। তাছাড়া চোরে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে হাওয়াখানা আর এই পাশে মেইন যে জমিদার বাড়ির অংশ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এ পাশে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেছে। একসময় এই জমিদার বাড়িটি ছিল এলাকার ঐতিহ্য, আভিজাত্য আর সংস্কৃতির অন্যতম প্রতীক। বাড়ি তো নয়, যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি ২০-২১ বছর হলো থাকি। 21 বছর? ২১ বছর থাকি। ২১ বছর যাবত আমি এখানে আছি। এর আগে কোথায় থাকতেন? এর আগে আমি ওই পাশে আমার একটা বাড়ি ছিল, সেখানে এখনো আছে বাড়িটা। জমিদার কে আসলে, কোথা থেকে আসছে? এই কোথায় গেল? জমিটা হলো দুবলহাটি নামে একটা জায়গা আছে। হ্যাঁ? দুবলহাটি নামের জায়গা আছে, পাশে পাশে গ্রাম। এখান থেকে ধরে নেন মাইল মাইল আসতে আমি চিনি, হবে। দুবলহাটি চিনি। হ্যাঁ, চিনেন, ৮ মাইল হবে এখান থেকে। তো ওইখানকারই ওদের একটা অংশ এরা। কিন্তু ওদের ওয়ারিশ, ওয়ারিশ যেটা আমরা বাংলা মুসলমানে দিয়ে তো ওয়ারিশ বলা হয়। তো সেখান থেকে হয়তো ওই যে দেওয়ান বাড়ি এইরকম জমিদারের আগে দেওয়ান বাড়ি থাকতো, মানে জমিদারের ভাই যারা থাকতো, ছোট ভাইটাই, এরা দেওয়ান বাড়িতে জায়গা পেত। এটা দায়িত্ব কে ছিলেন? এটার দায়িত্ব ছিল সুধীন্দ্রনাথ রায় নামের ওই জমিদারের অংশ। ওরা হলো 14 আনা, এরকম 2 আনা একটা অংশ দিছে এদেরকে? হ্যাঁ, এদেরকে 2 আনা অংশ দিছে। কিছু জমি এক কথায় হয়তো ধরালেন ওই তো 1000, 1,500, 2,000 বিঘা জমি। বিঘা, একর না, 1000 খানিক একর তার জমি। মানে এটাও কিন্তু অনেক সংখ্যায়। হ্যাঁ, তো এটা দিছে। সেই জমিটাই এরা খেত। এটা জমিদার বাড়ি এক কথায়। রাজা মন্টু কে ছিলেন? মন্টু ছিল এই সুধীন্দ্রনাথ রায় নামে যে জমিদার ছিল, ওই দুবলহাটির ওদের অংশীদার। তার ছেলে হলো অরবিন্দ্রনাথ চৌধুরী। এই অরবিন্দ্রনাথ চৌধুরীর ছেলে মন্টু। হ্যাঁ, এরা আর এক ভাইয়ের নাম আমি সঠিক ভালো জানি না। ওই মন্টুর আর ভাই ছিল, চলে গেছে ইন্ডিয়াতে। এরা দেশ ভাগাভাগির পর গেছে। মন্টু সাহেব উনি তো আসছিলেন, তাই না? হ্যাঁ, আসছিল এখানে মেলা দিন থাকছে মন্টু। ওই যে আপনার 71-এর পরে আসা মন্টু এখানে বৎসর 5 থাকিস। তারপরে উচ্ছেদ করা হয়েছিল এরকম কিছু? না, উচ্ছেদ করা হয়নি কিছু, কিন্তু তার আগে যে 47-48 সালে এরা এখান থেকে যখন চলে যায়, তখন মন্টুরা ছোট ছিল, কিন্তু চলে গেছে ইন্ডিয়াতে ওর মায়ের সঙ্গে, ইয়ার সঙ্গে। আর জমিদার এখানে অরবিন্দ্রনাথ চৌধুরী নামে যে লোক, যে জমিদার ছিল, সুধীন্দ্রনাথের ছেলে, সে এখানে 71 সাল পর্যন্ত থাকে। 71 সাল। গন্ডগোল হলো। হ্যাঁ। পাকিস্তানিরা যে করলো, তো সেই গন্ডগোলের মধ্যেই অরবিন্দ্রনাথ চৌধুরী এখানে হার্ট ফেল করে মারা গেল। মানে এই দেশে যে গন্ডগোল সৃষ্টি হয়েছে বা মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে, তখন এটার পরিপ্রেক্ষিতে তিনি হচ্ছে সে হুতাশে মানে একটা হার্ট অ্যাটাক করে মারা গেল। তো তারপরে তো এখানে আমাদের এখানে মুসলমানেরা থাকে, দাহ টাহ করে ইয়া করলো। তারপরে সে দেশ স্বাধীন হয়ে গেল। তারপরে ওরা মন্টুরে আসছিল। ওনাদের ওখান থেকে আর কেউ আসে না? ওনাদের আর কেউ আসে না। এখন এটা কিভাবে আছে? এখন এটা হলো আছে আপনার এই এনএমই প্রপার্টি স্কুল, এনএমই নিয়ে রাখছে। আচ্ছা, লিজ দিয়ে রাখছে। স্কুল এটাকে এই যে দেখভাল করে, কিছু তার পয়সা করে তার পাওয়া যায় না। হ্যাঁ, এখানে যে আপনি থাকেন, আপনি তো জমিদার না। না, আমি জমিদার না। আপনি জমিদার না, কিন্তু এই যে জমিদার বাড়িতে থাকছেন, হ্যাঁ, এই জমিদার বাড়িতে থাকার আপনার অনুভূতিটা কেমন? যে জমিদার না হয়েও জমিদার বাড়িতে বসবাস করছেন। না, এরকম কোন পরিবেশ যে ভালো না, নোংরা পরিবেশ ভালো লাগে না, তাই না? না। এখন আমার ওই যে স্কুলের আমি নাইট গার্ড। হ্যাঁ। তা আমার ওই পাশের ওই স্কুল আর ওই নাইট গার্ডে আমাকে এক কথায়
আমাকে রে ঘাড়ের উপর চাপা দিয়ে এটা দেখানো হয়, এটা দেখতে হবে, তাছাড়া চোরে নিয়ে যাচ্ছে, ভলক্করগুলি নিয়ে যাবে। এই জন্য রাতে স্কুলের আর কি দেখবেন, যাক ওই তুমি স্কুলে দেখো, ওটাও দেখতে হবে। স্কুল যেহেতু লিজ দিয়ে গেছে, তো দেখালে সেহেতু দেখালে, সে কারণে আমি দেখাশোনা করতেছি। আর তারপরে দেখাশোনা না করলে এরা আমার স্কুলে আমার কোনো কাজ তেমন করে লেয় না, খালি রাতে আমার তো দেখা নাই। এই বিল্ডিং এর ভিতরে কি স্কুলের কোনো রকম কার্যক্রম হয় না, এই আপনি যে এখানে থাকেন এটা কি ভেঙে পড়ার ভয় আছে? চরম ভয় পড়তেই থাকে। এই বৃষ্টি শুরু হলে তখন দেখো দরাজ করতেছে। যদি আপনাদের গায়ে পড়ে আপনাদের? বাবা, করার কিছু নেই, জীবিকার তাগিদে থাকতে হয়। জীবিকার তাগিদে গরিব মানুষের যা হয়। এখানে আপনারা কতজন বসবাস করেন? আমি এখন বর্তমানে আমি আমার বিবি এই দুইজনেই থাকি। দুজনে? হ্যাঁ, আর ছেলে আজ স্কুলে নস্টারিয়ানে চাকরি হচ্ছে, ওইদিকে পাশে বাড়ি আছে, ওই বাড়িতে থাকে। এটা কি আপনাদের নিজের করা? এদিকে বাড়ি যেটা বলবো, ওই সাইডে যে বাড়ি, হ্যাঁ সেটা আমার বাড়ি। ও মানে ওইটা আপনাদের, ওটাতেই ছেলেরা থাকে? হ্যাঁ, ছেলেরা থাকে। তো এখানে শুধু আমি থাকি। এখানে হচ্ছে পুরাতন কিছু ছিল যখন আপনি আসেন, এমন কিছু ছিল যেগুলা জমিদারি আমলের, এমন কিছু? না, কোনো কিছু দেখা এগুলো এই যে দরজা দেখছেন, ছবি করলেন, এই দরজা, আচ্ছা। দরজায় কয়েকটা দরজা। এখন আমরা প্রবেশ করতে চলেছি শৈলগাজীর জমিদার বাড়ির অন্দরমহলে। একসময় এই জমিদার বাড়িটি ছিল এলাকার ঐতিহ্য, আভিজাত্য আর সংস্কৃতির অন্যতম প্রতীক। সময়ের সাথে সাথে এর অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হলেও আজও এর পুরনো স্থাপত্য দর্শনার্থীদের মুগ্ধ করে। ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান। অবহেলা আর সময়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়ানো এই জমিদার বাড়িটি যেন নীরবে তার হারানো গৌরবের গল্প বলে যাচ্ছে। এই শৈলগাছি জমিদার বাড়িকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। মূল জমিদার বাড়ি কোনটা ছিল? আপনি যেটা আছেন সেটা? হ্যাঁ, এই মূল জমিদার বাড়ি এটাই না? ছিল এই হাওয়াখানা, আর এই পাশে কিন্তু একটা জমিদার বাড়ি, আসলেই মন ভরে যাওয়ার মতো। আজকে আমরা যেখানে আসছি, এখানে চাচা দায়িত্বে আছেন, আর উনি হচ্ছে আমাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখার জন্য পরিবেশ করে দিলাম। খুবই ভালো মনের একটা মানুষ। আর এখানে দেখুন যে পরিবেশটা আছে, এখানে যে পরিবেশটা আছে আসলেই মনোমুগ্ধকর। 1971 সালে দেশ ভাগ হওয়ার পর এই জমিদারির জমিদার সুধীন্দ্রনাথ চৌধুরী জমিদারি ছেড়ে ভারতে পালিয়ে যান। বন্ধুরা, এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা জমিদার বাড়ি অংশ, হ্যাঁ, ওটাই মেন জমিদার বাড়ি। বন্ধুরা, এখানে হাওয়াখানা, আর এই পাশে মেন যে জমিদার বাড়ির অংশ সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এ পাশে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেছে, ভেঙে ভেঙে পড়েছে। দেখুন এখানে কি অবস্থা। আসলে এই জায়গাতে বসবাস করা কতটা রিস্ক। এই চাচা এখানে বসবাস করছে, সেটা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে সাপ পোকামাকড়ে যে একটা ভয়, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। আমরা যে জায়গাতে এখন আছি, এটা আসলেই ভেঙে ভেঙে পড়ে, খেয়াল করে দেখুন। আজ সময়ের নির্মম আঘাতে ভেঙে পড়েছে এর দেয়াল, অনেক জায়গায় নেই মাথার উপর ছাদ। বন্ধুরা, খেয়াল করে দেখুন, এই পাশে কিন্তু একটা ফলক দেখা যাচ্ছে। এই জমিদার বাড়ি যে হাওয়াখানা, সেই হাওয়াখানার উপরে ফুলের একটা চিহ্ন এবং কিছু দাগ দেখা যাচ্ছে। এগুলা কিন্তু সে আমলের কারুকাজ করা, প্রাচীন আমলের। শৈলগাছি জমিদার বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার ছোট যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও প্রাচীন স্থাপনা। এটি বিখ্যাত দুবলহাটি রাজবংশের একটি শাখা। ছোট যমুনা নদীর তীর ঘেঁষে মনোরম পরিবেশে বাড়িটি অবস্থিত। কাশিমপুর জমিদার বাড়ি থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। শেষ জমিদার শরবীন্দ্রনাথ চৌধুরীর ছেলে মন্টু দেশ স্বাধীনের পর 1972 সালে এখানে ফিরে আসেন। স্থানীয় প্রভাবশালী মহলের হুমকির মুখে তিনি ভারত চলে যান এবং বাড়িটি পরিত্যক্ত হয়।
একসময় যে প্রাসাদে জমিদারদের কোলাহল, অতিথিদের আনাগোনা আর রাজকীয় আভিজাত্যের ছাপ ছিল, আজ সেখানে নীরবতা। একসময় এই জমিদার বাড়িটি ছিল এলাকার ঐতিহ্য, আভিজাত্য আর সংস্কৃতির অন্যতম প্রতীক। আজ শুধু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে। চারিদিকে ভাঙ্গা দেয়াল, ভেঙে পড়া ইট আর ছাদহীন কক্ষগুলো যেন অতীতের ইতিহাসের গল্প শোনাচ্ছে। চাচা, এগুলো ছাদ আছে? ছাদ কোথায় আছে এগুলো? ওগুলো উপরে উঠা যায় না? এই ভগ্নপ্রায় ভবনের প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন সময়ের কাছে হার মানা এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী। দীর্ঘদিন সংস্কার ও সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটির অধিকাংশ অংশ ধ্বংস হয়ে গেছে। এক সময়কার দৃষ্টিনন্দন কারুকার্য আজ বিলীন হওয়ার পথে। তবুও এই ধ্বংসাবশেষ আমাদের মনে করিয়ে দেয়, ঐতিহ্যকে অবহেলা করলে একদিন তা শুধুই স্মৃতিতে পরিণত হয়। আমাদের উচিত এই ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা, যাতে আগামী প্রজন্ম জানতে পারে আমাদের অতীত, আমাদের ইতিহাস এবং আমাদের সংস্কৃতির কথা। কারণ ইতিহাস হারিয়ে গেলে একটি জাতির পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশও হারিয়ে যায়। আপনারা যদি কখনো নওগাঁর শৈলগাছি এলাকায় আসেন, তাহলে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি একবার হলেও ঘুরে দেখবেন। হয়তো ভাঙ্গা দেয়ালের মাঝেও খুঁজে পাবেন বাংলার হারিয়ে যাওয়া গৌরবময় এক নীরব গল্প। বাড়ি তো নয়, যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে। খুব ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে আমরা এই ভিডিওটি করতেছি। অনেক অন্ধকার। এখানে খেয়াল করে দেখুন, সাপ পোকামাকড়ের একটা ভয় তো থেকে যাচ্ছে এখানে। দেখুন কত অন্ধকার। মনে হচ্ছে কোথা থেকে জানি সাপ বেরিয়ে আসবে, মানে এতটা ভয়ানক জায়গা। কি আর বলবো, এখানে আসলে সত্যি ভেতরে যাওয়ার মতো সাহস আমার নেই। মানে আমি এত জায়গায় ঘুরছি, কিন্তু ভেতরে যে আমি আসলে ভিডিও করব এই সাহসটা আমার মাঝে নেই। হচ্ছে তো দুয়ারগুলো কিন্তু এই যে ভেতরের সবগুলো কিন্তু একই রকম। এই যে এখানে সবগুলো একই রকম এইভাবে। এক সময় এই ঘরটি ছিল আলোয় আলোয় পরিপূর্ণ, আজ কেবল শুধু অন্ধকারের স্মৃতি। উনি কিন্তু ভেতরে গিয়েছেন। অনেক অন্ধকার। ওনার সাহস সম্পর্কে আসলে তারিফ করতে হয়। আমি আলো দিচ্ছি, আমি আলো দিচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, এর আলো ঘড়ি চার শেষ। অত্যন্ত অন্ধকার। বিল্ডিং এর এই ঘরের ছাদটি বর্তমানে বেহাল দশা। দেখুন বন্ধুরা, অত্যন্ত কাছে থেকে দেখেন বন্ধুরা, এই অবস্থা দেখুন। এটা এখনই মনে ভেঙে পড়বে। এ দে কি অবস্থা, এটা মাথার উপর পড়বে। এই কারগুলো পড়তে পড়তে শেষ হয়ে গেছে, ছাদ ফাঁকা হয়ে গেছে। এই যে কঙ্কাল দাঁড়িয়ে আছে। একসময় এই বাড়িটি ছিল রাজকীয় আভিজাত্যের প্রতীক। আজ সেই প্রাসাদের দেয়াল ভেঙে গেছে, কক্ষগুলো ছাদ নেই, আর চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। সময়ের নির্মম আঘাতে এক সময়ের জাঁকজমকপূর্ণ স্থাপনাটি আজ পরিণত হয়েছে ভগ্নপ্রায় স্মৃতিচিহ্নে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সবাই ভালো থাকুন,